দীপা ছদ্মবেশ নিয়ে কুন্তলের বাড়ি ঢোকে আর বাড়িতে ঢুকতে যে দৃশ্য দীপা দেখতে পায় সেটা দেখে দীপার মাথা গরম হয়ে যায়, কিন্তু দীপা কিছুই বলে না। সোনাকে জোর করে কুন্তল দেবী মুখের মধ্যে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে, আর সোনা মনে মনে ভাবছে আমি তো ঠিক এমনটাই করেছিলাম রূপার সাথে, সব কিছু শাস্তি পাচ্ছি, তবে কি আমি সব ভুল ছিলাম? মা আর রূপা ঠিক ছিল। আমার খুব মায়ের কথা মনে পড়ছে। কুন্তল দেবী ধমক দিয়ে বলে, এখনও তুমি বসে আছো, জোর করে খাওয়াবো নাকি আবার? তখন রুডি বলে, মা ও খেতে না চাইলে ওকে জোর করো না। তখন কুন্তল দেবী বলে, তোর তো দেখছি এবার ওর প্রতি ভালোবাসা উতলে উঠছে, তুই কি আবার ওর প্রেমে টেমে পড়লি? কুন্তল দেবী রুডিকে বলে, তুই কি ভুলে গেছিস ওকে নিয়ে এসেছি আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য? এই কথাটা শুনে দীপা স্পষ্ট বুঝতে পারে যে কিছু একটা ঘটছে। তখন দেখা যায় কুন্তল দেবী আরেকটা কাজের মহিলাকে বলে যে বড়বাবুর খাবারটা উপরে দিয়ে এসো। তখন দীপার সন্দেহ হয় এই বড়বাবুটা কে, কে আছে ওই বাড়িতে, সেটা আমাকে জানতে হবে। এমন সময় দেখা যায় সোনা তার মায়ের কথা ভাবতে ভাবতে তার ভীষণ কাশি পায়, আর তখনই দীপা এক গ্লাস জল নিয়ে এসে সোনার কাছে দেয়। সোনা জলটা খায়, ওদিকে কুমার কিন্তু সবটা সিঁড়ি দিয়ে দেখতে থাকে। সোনা যখন বেসম খায় তখন সোনাকে জল দেয় দীপা, আর রুডি তখন সোনার পিঠে থাবা দিলে তখন কুন্তল দেবী বলে যে রুডি, তুমি তোমার সবার সামনে তুমি তোমার বউয়ের সাথে এরকম আচরণ করছো, তুমি কি সব ভুলে গেলে? রুডি বলে, মা ও আসলে বেসম খেয়েছিল তো তাই। রুডি আসলে খারাপ ছেলে, কিন্তু সে সোনার ভালোবাসায়, সোনার এতটা ভালোবেসেছে তাকে, হয়তো তাকে এই ভালোবাসায় বদলে ফেলবে। একটু একটু পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু রুডির মধ্যে। ওদিকে দেখা যায় রূপা দীপার অপেক্ষায় বাইরে যখন অপেক্ষা করে তখন বেশ রাত, তখন সেখানে চলে আসে কৃষ্ণ। কৃষ্ণ রূপাকে বলে, রাই তুমি এখানে কেন, আর এত রাত্রে তুমি এখানে কি করছো? তখন রূপা বলে, কৃষ্ণ তুমি এখানে কেন, তুমি এখান থেকে চলে যাও আর বাড়িকে ঘুমিয়ে পড়ো। তখন কৃষ্ণ বলে, যখন আমি জীবনে শান্তি পাবো তখন আমি ঘুমাবো, আর তোমাকে এখানে একা রেখে এভাবে আমি যেতে পারি না, এই জায়গাটা সেফ নয়। তুমি আমাকে নাও বলতে পারো এখানে কেন এসেছো, কিন্তু তোমাকে এভাবে আমি এখানে রেখে যেতে পারি না। তখন রূপা বলে, তাহলে কি করবে, তুমি এখানে আমাকে পাহারা দেবে? কৃষ্ণ বলে, হ্যাঁ প্রয়োজন হলে আমি তাই করবো, তো কিন্তু তোমাকে এখানে একা রেখে আমি যেতে পারবো না। বাড়িতে যখন রাত হয় তখন সকলে ঘুমাতে গেলে দীপা সেই সুযোগটাই কাজে লাগায়। দীপা মনে মনে ভাবে যে ওই উপরে কে থাকে সেটা আমাকে জানতে হবে। এই বলে দীপা আস্তে আস্তে সিঁড়ি বেড়ে উপরে দোতলায় উঠে যায়। ওদিকে রাত হলে রুডি সোনাকে বলে, সোনা তুমি এখন ঘুমিয়ে পড়ো, হয়তো সকালে উঠে তোমাকে আরও অনেক কাজ করতে হবে। সোনা উঠে রুডিকে জড়িয়ে ধরে বলে, রুডি তুমি জানো আমি তোমার মায়ের কথা মতো আমি কিন্তু ওই বাড়িতে থেকে যেতে পারতাম, আমি সব কিছু আগের মতো করে ফিরে পেতাম, কিন্তু আমি কেন যাইনি জানো? আমি শুধু তোমাকে ভালোবেসেছি রুডি, তাই তোমাকে ছেড়ে আমি যেতে চাই না। আর আমি সব কষ্ট সব মুখ বুজে সহ্য করে নিতে পারি, শুধুমাত্র তুমি আমার পাশে থেকে রুডি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে চাই না। আমি কিন্তু আমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে ওই বাড়িতে থেকেই যেতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমি তোমার সাথে সংসার করতে চাই রুডি, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। সোনা রুডিকে বলে, আমি জানি না ওই ঘরে কে থাকে, তোমার মা কি চায়, কিন্তু আমি একটা কথাই পরিষ্কার বলতে পারি রুডি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। এই সোনার মুখে এই ভালোবাসার কথা শুনে রুডির মনটা অনেকটা নরম হয়ে যায়। রুডি কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়ে যায় রুডির মধ্যে। এই ভালোবাসায় কিন্তু রুডিকে অনেক পরিবর্তন এনে দেবে। রুডি আস্তে আস্তে সোনাকে ভালোবেসে ফেলবে, সোনার জীবনটা অনেক সুন্দর করে তুলবে। এই রুডিকে দেখা যায় দীপা কুমারের ঘরে ঢুকে পড়ে এবং পিছন থেকে কুমারকে দেখে। কুমার বলে, কে? কুমারের গলার আওয়াজ শুনে সন্দেহ হয় দীপার। দীপা কিছুটা আন্দাজ করতে পারে এই গলার আওয়াজটা, আর দীপা সামনে এগোতে গিয়ে অন্ধকারে ধাক্কা খায় একটা ফুলদানির সাথে। ফুলদানিটা মাটিতে পড়ে গেলে অনেক জোরে আওয়াজ হয়, সেটাতে ঘুম ভেঙে যায় কুন্তল দেবীর। এবং কুমার বলে, কে? কুমার লাইট জ্বালানোর আগেই দীপা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে রুডি, সোনা, কুন্তল দেবী সকলে কিন্তু জেগে যায় এই আওয়াজে। দীপা যখন সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে তখন কুন্তল দেবী, রূপা, সোনা, রুডি সকলে কিন্তু নিচে চলে আসে, আর কুন্তল দেবী বলে, কে তুমি? এই বলে দীপার মাথা থেকে ঘুমটা সরিয়ে দেয়। সোনা বলে, মা তুমি? রুডি বলে, মামনি তুমি? এবার কুন্তল দেবী বলে, আমি তো আগেই বলেছিলাম আপনি এই বাড়িতে কখনো আসবেন না, এবার আপনি মেয়ের শ্বশুরবাড়িতে চুরির অপবাদে ধরা পড়েছেন, আপনাকে আমি পুলিশে দেবো। এই বলে দীপাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদিকে রূপাকে একা দেখতে পেয়ে একটা বাজে ছেলে রূপার কাছে যাওয়ার চেষ্টা করলে কৃষ্ণ তাকে আটকায়, আর কৃষ্ণ বলে, একদম না, চেষ্টাও করো না ওর কাছে যাওয়া, তাহলে এখানেই শেষ করে দেবো। এই বললে সেই ছেলেটা চলে যেতে গেলে কৃষ্ণকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়। ওদিকে কৃষ্ণকে তুলে রূপা যখন বলে, কৃষ্ণ তুমি ঠিক আছো, ঠিক সেই মুহূর্তেই সূর্যর বাড়িতে আর কি কুন্তল দেবী ফোন করে জানায় যে দীপা সেনগুপ্ত এ বাড়িতে এসে চুরি করতে ধরা পড়েছে। আর সূর্য, জয় আর উর্মি মিলে সেখানে আসে, আর এসে দেখে রূপা কৃষ্ণের সাথে দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সূর্য আবারও ভুল বোঝে রূপা আর দীপাকে।
ওদিকে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি এখানে চুরি করতে আসিনি, আমি শুধুমাত্র সোনাকে দেখতে এখানে এসেছি ছদ্মবেশ নিয়ে। সোনা বলে, মা, কোন মা এভাবে ছদ্মবেশ নিয়ে তার মেয়ের শ্বশুরবাড়িতে আসে? আর তোমার এই আশাটার জন্যই তো আমি নিজে শান্তিতে থাকতে পারছি না। কেন করছো মা এগুলো? আমার জীবনটা তো নষ্ট করে দিচ্ছ তো।